ওয়াকারের ওই বক্তব্যকে আমি যেমন বলি যে অনেকদিন পরে সে হয়তোবা একটা স্ট্যান্ড নিয়েছে। আমি সমর্থন বেসমর্থন কিছুই বলছি না, বিকজ আমি আসলে এখন মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছি, বিশেষ করে সেনাবাহিনীকে বিশ্বাসের পুরো ব্যাপারটা আমার কাছে মানে এরকম কোথাও মনে হচ্ছে যে নিজের তাগিদে কোথাও একটা, সেনার তো একটা নিজস্বতা রয়েছে, সেই তাগিদে কোথাও একটা কি তার এই ধরনের পরিবর্তন, এই জিনিসটা পুরোপুরি সেনাবাহিনীর উপরে এসে পড়ছে। ওরা যেটা বলছে যেটা নতুন করে তদন্ত হোক, তদন্ত তো তাহলে ওয়াকারের বিরুদ্ধেও হবে, তার কর্তব্যে অবহেলা আছে কিনা সেটা দেখা হবে। যেমন ধরেন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, সেটা হচ্ছে যে ব্রিগেডিয়ার শামস চৌধুরী, তিনি প্রবাসী, একটা সজ্জন এক ভদ্রলোক, তিনি একজন অনেস্ট অফিসার ছিলেন, তিনি দীর্ঘ সময় বাংলাদেশ সেনাবাহিনীকে সার্ভ করেছেন। এই মানুষটা নীরবে নিভৃতে তার জীবনযাপন করছেন, কোনো কথা নেই বার্তা নেই। বাংলাদেশের অন্যতম মৌলবাদী পত্রিকা আমার দেশের মাহমুদুর রহমান সম্পাদক ব্যক্তিগতভাবে তাকে অ্যাটাক করে বসেছে। কি অ্যাটাক করে বসেছে? একটা মিথ্যা প্রোপাগান্ডাটা সেখানে চালু করা হচ্ছে। এটার সাথে কীভাবে লিঙ্ক আছে সেটা বলছি। সেটা হচ্ছে ব্রিগেডিয়ার শামস চৌধুরী, তিনি নাকি সেদিন অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন, হুইচ ইজ নট কারেক্ট, এটা মাথায় রাখতে হবে। এই শামস চৌধুরীকে নিয়ে এক ধরনের স্মিয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে যে শামস চৌধুরী কেন হয়েছে সেটা জানেন? মজার ব্যাপার হচ্ছে আপনাকে মরিয়া প্রমাণ করিতে হইবে যে আপনি আসলে ভালো ছিলেন। বাংলাদেশের অবস্থাটা এমন, শামস চৌধুরী কেন ওই 57 জনের সাথে মারা যান নাই, এইটা হচ্ছে মৌলবাদীদের রাগ, যে তুমি যদি এতই ভালো হবা তাহলে তোমাকে কেন মারলো না। আরে সেখানে তো অনেক আর্মি অফিসার বেঁচে গিয়েছে সেদিন। তো শামস চৌধুরীকে যখন ধরা হবে বা শামস চৌধুরীর বিরুদ্ধে চার্জ আনা হবে নতুন করে, তখন সেনাবাহিনীর অন্য অফিসারদের বিরুদ্ধে চার্জ আনা হবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যেই বিচারটা অলরেডি হয়ে গেছে, যেই অপরাধীরা অলরেডি সাজা পেয়েছে তাদেরকে তো ছেড়ে দিচ্ছে এখন, আপনি তো জানেন মনে হয়। ইন্দিরাজি, আমি সেটাতে আসছি, সেটা কিন্তু আরেকটা ভয়াবহ ব্যাপার যেটা ভারতকেও টাচ করে, সেটাতে আমি আসছি। কিন্তু এই যে শামস চৌধুরীর বিরুদ্ধে একটা স্মিয়ার ক্যাম্পেইন, তারপরে বিভিন্ন আর্মি অফিসারদের বিরুদ্ধে একটা স্মিয়ার ক্যাম্পেইন, সেইটা কিন্তু ওয়াকারের গায়ে এসে পড়ছে, নাম্বার ওয়ান। তাহলে আমি পয়েন্টগুলো কি পেলাম? ভারতের একটা সিরিয়াস প্রেশার আছে, আমেরিকার একটা সিরিয়াস ইঙ্গিত আছে পেন্টাগন থেকে যে হোয়াটস গোয়িং অন রিলেটেড টু ইউনাইটেড নেশনস। আরেকটা হচ্ছে তার নিজের বাহিনীর উপরে এটা এসে পড়ছে, এবং তার চোখের সামনে সে তো দেখতেই পাচ্ছে, কারণ তার স্ত্রীও তো নিরাপদ না। মানে বাংলাদেশে যা হচ্ছে, তার স্ত্রী যদি এখন বাসা থেকে বের হয়, তার বাচ্চারা যদি বাসা থেকে বের হয়, হয়তোবা তার কিছু হবে না, কারণ তার আশেপাশে অনেক সিকিউরিটি থাকে, কিন্তু তার স্ত্রী সন্তান তারাও তো যাচ্ছে ইউনিভার্সিটি, স্কুল, কলেজে পড়ছে। ফলে আমার কাছে মনে হয়েছে যে আন্তর্জাতিক প্রেশার প্লাস নিজে এটা অনুভব করছে যে তার এই অদূরদর্শিতা এবং তার এই বেইমানির কারণে, যেটা সে 5 তারিখে করেছে, বাংলাদেশ বিপদে পড়েছে। ফলে তাকে তখন একটা ব্যবস্থা নিতে হয়। ফলে সেই কারণে আমার ধারণা তার এই কনসার্ন বক্তব্যটা আপনি দেখতে পেয়েছেন। ফলে সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে, এবং এটা কিন্তু তার এখন পর্যন্ত টিকে থাকার মূল অস্ত্র বলে আমি অন্ততপক্ষে মনে করি। ফলে সেই কারণে তিনি টিকে আছেন। কিন্তু এই যে সেনাবাহিনী, আপনিও তো বিভিন্ন রকম দ্বিমত পোষণ করছেন যে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে, কিন্তু যার ট্র্যাক রেকর্ড এত ভালো, তিনি তো তাহলে শেষ পর্যন্ত এসে তার ট্র্যাক রেকর্ডটা খারাপ করে ফেললেন, কারণ সেনাবাহিনীকে তিনি ঠিকমতো চালনা করতে পারেননি। দেশের মানুষ কিন্তু সেনাবাহিনীর ওপরও আস্থা হারিয়ে ফেলেছেন। আপনি 5ই আগস্টের আগে তার দায়িত্ব ছিল কি? সার্বভৌমত্ব রক্ষা করা তো হচ্ছে সেনাবাহিনীর প্রধান একটা দায়িত্বের মধ্যে একটা, প্রধান দায়িত্ব এটা। এখন ধরা যাক যে নরেন্দ্র মোদীজি তিনি একটা বড় এই ধরনের একটা ঘটনা ঘটলো পলিটিক্যাল, তাহলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা কি? আপনার এপিসি, পুলিশের এপিসিতে এসে পুলিশকে খুন করা, আর্মির উপরে এসে অ্যাটাক করা, তখন তো সেনাবাহিনী সেটা প্রতিরোধ করবে। তো আমরা যেটা লক্ষ্য করলাম যে লাস্ট মুহূর্তে তার যে এই বিগড়ে যাওয়া, এই যে লাস্ট মুহূর্তে তার যে বিপথে পরিচালিত হওয়া, আমরা কিন্তু এইটা কখনো বলিনি যে আপনি কাউকে গুলি করেন, এটা কখনো গভর্নমেন্টের এজেন্ডাও তো ছিল না। গভর্নমেন্ট প্রতিরোধের ব্যাপারটা, এবং আপনাকে কেউ মারতে আসলে আপনার সেলফ ডিফেন্স আছেই, সেটা তো আর গভর্নমেন্টকে বলে দিতে হয় না। পুলিশ যদি কাউকে গুলি করে, কখন গুলি করে? আপনাকে কেউ গুলি করতে এসেছে, মারতে এসেছে, তখন। এটা তো গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দিতে হয় না, কমপ্লিটলি আমাদের সিআরপিসিতে লেখা আছে, পুলিশ প্রবিধানে লেখা আছে। একই ব্যাপার সেনাবাহিনীর ক্ষেত্রেও। সুতরাং তারা তো কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। তারা আপনার যে আক্রমণগুলো হয়েছে, আন্দোলনের নামে যেই পুলিশকে মারা হয়েছে, থানা পুড়িয়ে দিয়েছে, সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছে, সেনাবাহিনীকে রাস্তার মধ্যে পিটিয়েছে, এবং সেনাবাহিনী নিজেও তো অনেক জায়গাতে দুর্নীতিতে জড়িয়ে গেছে। এই জায়গাগুলোতে তো সেনাবাহিনী কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। আমি বলবো না অ্যাজ এ হোল সেনাবাহিনী,
সেনাবাহিনীর একটা অংশ, আমি বারবারই বলছি, সেনাবাহিনীর একটা অংশের কারণে সেনাবাহিনীর আজকের যে বদনাম আমাদেরকে এগুলো বলতে হচ্ছে, সেটা তো আমাদের জন্য কষ্টের একটা ব্যাপার। ফলে তার এই হঠাৎ বিগড়ে যাওয়া, এবং আমি আপনাকে এর আগের অনেকগুলো প্রোগ্রামে বলেছি যে তার ট্র্যাক রেকর্ড, আজকে আমি এটা বলেছি আগের, আমরা জানি যে কানাডাতে তার অর্থ পাচারের কথা, একদম, এটা আমরা বাইরে টাকা শুনেছি, পাঠাচ্ছেন, সে সেটাও কিভাবে উঠেছে। টাকা পেয়েছে না পেয়েছে। ফলে একটা মানুষের এই হঠাৎ করে বদলে যাওয়া, তার এই জঙ্গি সর্দার হিসেবে আবির্ভূত হওয়া, তার পেছনের এই হিজবুত তাহরিরকে নানানভাবে এই মোর্চাটাকে, এই হিজবুত তাহরির কোয়ার্টারকে মদত দেওয়া, এই প্রত্যেকটা জিনিস আমাদের জন্য বিস্ময়ের, যে একটা মানুষ ঠিক এই অর্থে বাক চেঞ্জ করে কিভাবে। তাহলে কি এবার শান্তি সেনা ঢুকবে বাংলাদেশে? দেখুন, বাংলাদেশ একটা গৃহযুদ্ধ চলছে, অনেকে অনুমান করছে হবে হবে, আমি বলছি বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, এবং সেটা শুরু হয়েছে, অফিসিয়ালি শুরু হয়েছে 5ই অগস্ট থেকে। যেভাবে সাধারণ মানুষকে মারছে আপনি দেখেন না, এই যে এই মাসের লাস্ট মাসের 6 ফেব্রুয়ারি যখন 32 নম্বর ভাঙলো, তখন 32 নম্বর ভাঙার পাশাপাশি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর সব ভেঙে পুড়িয়ে দেওয়া হলো। আজকে যদি বলা হয় যে অমুকের বাড়ি ওইখানে, এটা ভেঙে ফেলো, অমুকের বাড়ি সেখানে ভেঙে ফেলো, কোনো জবাবদিহিতা নেই। এবং সরকার এটাকে প্রমোট করছে, সরকার এই জঙ্গিবাদ মৌলবাদকে ক্রমাগতভাবে, এইটা পুরোটাই হচ্ছে ইউনুসের একদম প্রেসক্রিপশনে। এই যে একটা নতুন যে টোকাইদের দল যেটা হলো নাগরিক পার্টি, তারা আবার কায়দা করে দিয়েছে, এটা তো কমপ্লিটলি একটা স্ট্রিট বেগারদের, এই টোকাইরা একসাথে জড়ো হয়ে এই দলটা করেছে। এটাকে দল বলাটাও তো আসলে এটা ভিক্ষুকদের টোকাইদের দল। তো আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই পুরো ঘটনাটাতে সেনাবাহিনীর ভূমিকাটা কি? 32 নম্বর যখন ভাঙছিল, সেনাবাহিনী কি করেছে? কোথায় ছিল? দেখাই তো যায়নি। এসেছে, এটা লোক দেখানোর জন্য এসেছে, চলে গেছে। তারা বিভিন্ন জায়গাতে বলে বেড়াচ্ছে, আমি যখন খোঁজ খবর নিয়েছি, তারা বলে বেড়াচ্ছে যে না, এটা ওখানকার পুলিশের দায়িত্ব ছিল, পুলিশ করেনি, হঠাৎ করে সেনাবাহিনীকে ডাক দিয়ে। হঠাৎ করে আপনার এখান থেকে ধরা যাক ধানমন্ডি 32 থেকে ক্যান্টনমেন্ট যেটা মহাখালী, কত কিলোমিটার হবে? 6-7 কিলোমিটার। সেনাবাহিনী 6-7 কিলোমিটার দূরে মার্চ করতে পারবে না, তাহলে যুদ্ধে কি করবে তারা? আপনার ধরা যাক যুদ্ধে এরকম হঠাৎ করে খবর আসলো যে একটা ক্যান্টনমেন্ট ভেঙে দেওয়া হবে, তখন কি করবে? তো তারা যখন বলে যে এটা হঠাৎ করে হয়েছে, এই করে হয়েছে, সেনাবাহিনীর 10টা এপিসি যদি সেখানে আসতো, অ্যাটলিস্ট 10-15 হাজার সৈন্য যদি সেখানে আসতো, এটা তো শুধু বঙ্গবন্ধুর বাড়ি বলে ব্যাপারটা তা না, এটা একটা ঐতিহাসিক স্থান, এটা একটা হেরিটেজ, এটা একটা মুক্তিযুদ্ধ, এটা একটা জাদুঘর ছিল, সবচেয়ে বড় বড় একটা মিউজিয়ামে কিন্তু মানুষ থাকতো না। ফলে এই প্রত্যেকটা ঘটনা সেনাবাহিনীর ব্যর্থতা প্রমাণ করে। এবং আপনার যে প্রশ্নটা ছিল পার্টিকুলার হচ্ছে যে এই গৃহযুদ্ধটা যদি এইভাবে কন্টিনিউ করে, আপনার কি মনে হয় ইন্দিরাজি, আমাদেরকে যদি এইভাবে গলা টিপ দিয়ে ধরা হয়, ক্রমাগতভাবে আমাদেরকে হত্যা করা হয়, মারা হয়, এই দেশের মানুষ না বলে আমাদেরকে ক্রমাগতভাবে বলা হচ্ছে, আমরা দাঁড়াতে পারছি না, ঘরে থাকতে পারছি না, আমাদের বাড়িঘর সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে, আমরা রাজনীতি তো অনেক দূরের কথা, আমরা রাস্তায় বের হতে পারি না, হাউসে, তো এরকম একটা জায়গাতে শান্তি রক্ষী আসবে না, তো কি হবে?